সকাল 10টা। আনন্দমহল কলেজ। রূপা, বৃষ্টি, গিয়া আর নাদিয়া ক্লাসরুমে এক কোনায় বসে আড্ডায় বন্ধ। ক্লাস শুরু হতে এখনো কিছুটা সময় বাকি। তাই পুরো ক্লাসে ছোটখাটো হইচই চলছে। আর বৃষ্টি তো কলেজে এসে বাদনের বর্ণনা দেওয়া শুরু করে দিয়েছে। লোকটা কত লম্বা, কত হ্যান্ডসাম, কত ভয়ঙ্কর গম্ভীর, সব মিলিয়ে যেন সে কোনো সিনেমার হিরো। বৃষ্টির মুখে বাদনের প্রশংসা শুনতে শুনতে নাদিয়া হঠাৎ রূপার কোনোয় দ্রুত মেরু দুষ্টু হাসি দিয়ে সূত্র কে শুনতাছে? ঘরে এত ছোট ভাইয়া আছে, আগে বলিস নি কেন? একটু লাইন কাটিয়ে দেয় না? ফ্রেন্ড থেকে সরাসরি ভাবি হয়ে যায়। রূপা বিরক্তির চোখে তাকিয়ে ঠান্ডা গলায় আড়ালো, এত দরকার হলে তুই নিজে গিয়ে পটা। নাদিয়ার সাথে সাথে নাটকীয় ভঙ্গিতে বুকে রূপার হাত চেপে বললেন, আরে তুই আমার ফ্রেন্ড, আর বাঁধন তো তোর ভাই। তুই একটু সাপোর্ট করলে প্রেম হয়ে যাবে। বৃষ্টি এবার স্বপ্ন মাখা মুখ করে পেন্সিল হেলান দিয়ে বললাম, আসো না। লোকটা যতটা হ্যান্ডসাম ততটা গম্ভীর, সারাক্ষণ মুখটা এমন করে রাখে যেন দুনিয়ার সব মানুষের উপর রাগ করে বসে আছে। কেয়া হেসে মাথা নাড়িয়ে বললাম, বুঝতে পারছি। পুরো রাগে ভয়টাই শুনতে কিন্তু ইন্টারেস্টিংই লাগছে। নাদিয়ার সাথে সাথে কেয়ার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে ঘোষণা দিল, তুই দেখবি কি, আগে পটাবো তো আমি, এখন থেকে দুলাভাই ডাকার অভ্যাস করে নে। বৃষ্টি হো হো করে হেসে উঠল। তারপর নাটকীয় ভঙ্গি করে বলল, আরে ভাই, ওই মানুষটাকে পটানো মানে আস্ত একটা পাহাড় কাটা। আমার তো মনে হয় না বাদল ভাইয়া কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট আছে। ওনাকে ওনাকে সবসময় দেখি গম্ভীর চুপচাপ, যেন হাসতে ভুলে গেছে। কেয়া চুলে হাত বুলিয়ে আত্মবিশ্বাসী গলায় আড়ালায়, তাতে কি হয়েছে? আমি কি কম নাকি? দুটো রোমান্টিক কথা বললে পটিয়ে বলে দিস। ওদের এত সব আজে বাজে কথা শুনে রূপার মাথায় গরম হয়ে যাচ্ছিল। সে বিরক্তি হয়ে দুই কান চেপে ধরে তাদের পিছিয়ে বলল, তোরা চুপ করবি? কথা বলা হলে বারান্দা গিয়ে বল। নাদিয়ার রূপার কাঁধে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, আহ ননদিনী, এভাবে রেগে যাচ্ছ কেন? রূপা দাঁতে দাঁত চেপে বসিয়ে রইল। মনে মনে ঠিক করেই ফেলেছে, আর একবার কেউ ভাদানের নাম নিয়ে সে আজ সত্যি কাউকে মেরে ফেলবে। এসব ফালতু কথা শোনার একদম মনে নেই তার। ঠিক তখন এক ক্লাসরুমের দরজার সামনে থামলো আকাশ। মুহূর্তে পুরো ক্লাস চুপ হয়ে হাতে পায়, মুখে শীতরচনা গম্ভীর ভাব। চোখে মুখে এতটা স্টার্নেল যে কেউ চাইলেও সহজে দুষ্টুমি করার সাহসই পায় না। সবাই একসাথে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম স্যার। আকাশ ক্লাসের দিকে একবার ঠান্ডা চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন এভরিওয়ান। সবাই চুপচাপ বসে পড়ল। আকাশ টেবিলের উপর ফাইলটা রেখে পুরো ক্লাসরুমে চোখ বুলালো। তারপর দুই হাত টেবিলে রেখে কড়া অথচ স্পষ্ট ইংরেজি উচ্চারণ বলতে শুরু করলো, গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। কয়েক সেকেন্ডে থেমে আবার বললাম, বাট রিমেম্বার ওয়ান থিং, দিস ইজ নট এ প্লেস ফর ওয়েস্টিং টাইম। দিস ইজ এ ক্লাসরুম, নট এ ক্লোজ জোন। কথাটা বলে সে ক্লাসের কয়েকজনের দিকে পড়ার চোখে তাকালো। সাথে সাথে সবাই সোজা হয়ে বসে গেল। আকাশ এবার বই খুলতে খুলতে বলল, নাও টেক আউট ইউর বুক অ্যান্ড ইয়েস, আই ডু নট ওয়ান্ট টু হেয়ার অ্যান্ড ask অ্যাবাউট ইনকমপ্লিট লিসন টোটলি। তার কথাটা ধীরে ধীরে আরো কঠিন হয়ে উঠল। ইফ এনিওয়ান ইজ আনফর্চুনেটলি then be ready to leave my class immediately. I had impossibility. পুরো ক্লাসরুম মুহূর্তে থমথমে হয়ে গেল। যে যার বই বের করতে ব্যস্ত হয়ে পড়ল। বৃষ্টি ধীরে ধীরে রূপার কানের কাছে মুখ টেনে আকাঙ্ক্ষিত গলা ফিস করে বলল, হেই রে, এখন কি হবে? আমি তো পড়া শিখি নাই। রূপা বইয়ের দিকে তাকে ঠান্ডা গলায় আড়াল, তাহলে বসে বসে ঘোড়ার ডিম খাও। কারণ মাপের আশায় তুমি আমার ভাইয়ের কাছ থেকে পড়ো না। আমার ভাই মাপ করার মতন মানুষই না। সেটা তো তোমাকে নতুন করে বলতে হবে না। তুমি ভালো করেই জানো আকাশ ভাইয়াকে আমার। বৃষ্টির বুকের ভিতরে দগদগ শুরু হয়ে গেল। ভয়ে তার মুখ একদম নিষ্পাপ হয়ে গেছে। এমন ভাগ করছে যেন ভাজা মাছটা উল্টো থেকেই জানে না। এদিকে আকাশ একে একে সবার কাছ থেকে পড়া নিতেই শুরু করলাম। কেউ ঠিকঠাক উত্তর দিতেই পারছে না। আবার কেউ আবার আটকে যাচ্ছে। যারা পারছে না তাদের তাদের কাউকে দাঁড়িয়ে করিয়ে রাখছে, কাউকে কান ধরে ধাক্কা বলছে। পুরো ক্লাসে থমথমে পরিবেশ। রূপাকে জিজ্ঞেস করা হলে সে অনায়াসে উত্তর দিয়ে দিল, আগে পড়া শিখে এসেছিল। আকাশও কিছু না বলে মাথা নেড়ে সামনে এগিয়ে গেল। এবার পালাইলো বৃষ্টি। মুহূর্তে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে বড় বড় ঢোক গিলতে লাগলো। হঠাৎ পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। আকাশ বই থেকে চোখ তুলে সোজা বৃষ্টির দিকে তাকালো। তারপর গম্ভীর কড়া কণ্ঠে প্রশ্ন করলো, মিস বৃষ্টি, অ্যান্সার মি। বৃষ্টি মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। মানে হচ্ছে এখন এই কান্না করে দিবে। কয়েক সেকেন্ডের পর আমতা আমতা করে ও আফা গলা বলল,
স্যার মানে শিখি নাই। আকাশ ১ সেকেন্ডও দেরি করল না। তার চোয়াল শক্ত হয়ে এলো। তারপর ঠান্ডা অথচ ভয়ংকর কড়া কণ্ঠে আদেশ করল, "স্ট্যান্ড আপ পিপল অ্যান্ড হোল্ড ইউর ইয়ার।" বৃষ্টি হতভম্ব হয়ে তাকালো। আকাশ এবার আরো কঠিন গলায় শুধালো, "ডিড নট ইউর হেয়ার মি?" বৃষ্টি কেঁপে ওঠে। তড়িঘড়ি করে কান ধরে দাঁড়িয়ে গেল। পুরো ক্লাস চুপ। আর রূপার পাশ থেকে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছো। হঠাৎ কি যেন মনে পড়তে আকাশ আবার বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি তখনও কান ধরে দাঁড়িয়ে আছে। মুখটা এমন করে রেখেছে যেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ সে। আকাশ পরের ছেড়ে চুপচাপ কার দিকে তাকিয়ে থেকে গম্ভীর ঠান্ডা কন্ট্রোল, মিস মিষ্টি, ক্লাস শেষে আপনার বাবার নাম্বারটা আমার টেবিলে দিয়ে যাবে। কথাটা শুনে বৃষ্টির হাত পা যেন বরফ হয়ে গেল। কলিজায় ঢপ করে কেঁপে উঠল। এই লোকটা তার বাবার নাম্বার চাইছে একা। পড়া পারেনি বলে কি ভাষায় কমপ্লেন করবে? বাবা যদি জানতে পারে সে পড়া না শিখে কলেজে আসে তাহলে তার রক্ষাই নেই। বৃষ্টি ধীরে ধীরে মুখ তুলে আকাশের দিকে তাকায়। মুখ একদম পানি মাছের মতন হইয়া গেছে। চোখ দুটো স্পষ্ট আতঙ্ক। বুকের ভেতর ধক ধক শব্দে যেন সে নিজে চিনতে পারছে। তার অসহায় চেহারা দেখে মনে হচ্ছে মুখে কিছু না বললেও চোখ দিয়ে মিনতি করছে। স্যার প্লিজ এবারের মতন মাফ করে দিন, আর হবে না। বৃষ্টি শুয়ে অসহায় নিষ্পাপ মুখটা দেখে আকাশে দেখে তো অদ্ভুত একটা মজার কাজ করলাম। মেয়েটা ভয় পেলে কেন জানি আরো বেশি কিউট লাগে। তবে মুখে আরো কিছুই প্রকাশ পেল না, বরং আরো গম্ভীর মুখ করে ঘরের দিকে তাকালো সে। তার মনে মনে ঠান্ডা দিদি হলো, ক্লাসে পড়া না পাওয়া তাই না, দাস লেখা আছে মজার মতো। ক্লাস শেষ হলেও বৃষ্টি আর আকাশের কেবিনে যাওয়ার সাহস পেলাম। যা হওয়ার হবে, তবুও সে কোনোভাবে নিজের ভাবার নাম্বার আকাশকে দিতে পারবে না। লোকটা যদি সত্যি বাসায় কমপ্লেন করে দেয়, তাহলে আজ তার জীবন শেষ। কলেজের ছুটি হওয়ার পর আকাশ, রূপা আর বৃষ্টিকে সাথে নিয়ে বাড়ি গেছিল। গাড়ি বেতন তিনজনে বেশ চুপচাপ। সারাদিনে ক্লাসে সবাই ক্লান্তি। বাড়িতে ফিরে বৃষ্টি সোজা ঘুমিয়ে ঢুকে ব্যাগটা বিছানা ছেড়ে দিন। তারপর জামা কাপড় নিয়ে কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে রূপা রুমে ঢুকে চারপাশে তাকাতে লাগলো। তার চোখে প্রথমে ক্যান্ডিকে দিছিল, কিন্তু রুমের কোথাও ক্যান্ডিকে দেখা গেল না। বিছানার পাশে নেই, সোফার নিচেও নেই, আশেপাশেও কোথায় নেই। রূপার বুকের ভেতরটা হঠাৎ ধপ করে উঠল। ক্যান্ডিকে সাধারণত রুম ছেড়ে কোথাও যায়নি। সে তাড়াহুড়ো করে ড্রেস চোখ না খুলে ব্যালকনিতে চলে এলো, কিন্তু সেখানেও ক্যান্ডি নেই। মুহূর্তে তার বুকের ভেতর ভয় জমে মুহূর্তে তার বুকের ভেতর ভয় জমতে শুরু করলো। সে প্রায় দৌড়াতে দৌড়াতে নিচে নেমে আয়। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল রজনীগন্ধা। রূপা হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে উদ্বিগ্ন গলায় শুধরালো, "আম্মু, ক্যান্ডিকে দেখছো?" রজনী রহমান টিভি থেকে চোখ সরিয়ে অবাক হয়ে বললেন, "না তো, কেন জমে নেই?" রূপার কণ্ঠে এবারে স্পষ্ট অস্থিরতা ফুটে ওঠে, "না মা, কোথাও নেই।" ঠিক তখন ওপরে তালা থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে শান্তা বলল, "স্যান্ডিকে আমি বাদাম বাড়ির দিনের দরজার সামনে বসে থাকতে দেখছিলাম। হয়তো ভাইয়ের রুমে ঢুকে পড়েছে, গিয়ে দেখে আয়।" বাদলের রুমের কথাটা কানে দিয়ে পড়ল। দুবার বুকের ভেতরটা ধপ করে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে এলো। সে অজান্তে জিভ দিয়ে ঠোঁট ভিজাতে লাগলো। বাদলের রুমে যাওয়ার কথা ভাবলে তার বুকে কেঁপে উঠেছে। লোকের সামনে দাঁড়ানোর কঠিন, আর এখন সরাসরি তার রুমে যেতে হবে। কেউ ঠিক তখন হঠাৎ কি করে মনে পড়ে গেল সেদিনের কথা। যেদিন সে ক্যান্ডিকে রাস্তা থেকে তুলছিল, সেদিন বাদল খরগোশটাকে দেখে এমন ভাবে নাক ও কুঁচকে ফেলেছিল যেন জীবনের সবচেয়ে বিরক্তিকর কিছুই দেখেছে। তাহলে আজ যদি সত্যি কাণ্ডে তার রুমে ঢুকে থাকি, আর যদি বাগান রাগ করে ক্যান্ডিকে ব্যালকনি দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ভাবনাটা মাথায় আসতে দুবার বুকের রক্ত যেন শুকিয়ে গেল। ক্যান্ডিকে হারানো ভয় মুহূর্তের মধ্যে তার সব ভয়কে হার মানিয়ে দিল। সে আর এক সেকেন্ডও দেরি করলো না। প্রায় ধরে সে ভেঙে উপরে উঠতে লাগলো সোজা বাঁধানোর রুমের দিকে। রূপা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বাঁধানোর রুমের দরজার সামনে থামলো। দরজাটা হালকা খোলা ছিল। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে পাগল মতন চারপাশে তাকাতে লাগলো। ঠিক তখনই তার চোখ দিয়ে আটকালো বাঁধানের বড় পরিপাটি করে গোছানো টেবিলের উপর। সেখানে নিশ্চুপ হয়ে গোল হয়ে বসে আছে ক্যান্ডি, যেন পৃথিবীর কোনো চিন্তাই তার নেই। ক্যান্ডিকে একদম সুস্থ দেখে রূপার চোখ বন্ধ করে গভীর একটা শান্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। সে ধীরে ধীরে চোখ খুলে আবার চারপাশে তাকালো। রুমে ভাবেন নেই, তবে ওয়াশরুমের ভেতর থেকে যে করে পানি পড়ার শব্দ ভেসে আসছে। বোঝা যাচ্ছে বাদন ভেতরেই আছে। মুহূর্তে রূপার বুকটা আবার ধক করে উঠল। তবুও ক্যান্ডিকে নিতে যাবো। ঠিক তখনও হঠাৎ তার চোখ ঘুরে গেল পুরো রুমটার দিকে। এই প্রথম সে ভাদানি রুমে এসেছে। ছোটবেলা কখনো এসেছিল কিনা তার মনে নেই, তবে যতদূর মনে পড়ে এই রুমটা সবসময় বন্ধই দেখেছে।
মাদাম বিদেশে থাকার সময় তো দরজা সবসময় তালা ঝুলতেই দেখতো, কিন্তু ওয়াশরুমটার ভেতরে ঢুকে দুবার কয়েক মুহূর্তের জন্য একদম থমকে গেল। পুরো রুমটা যেন কোনো দামি ম্যাগাজিনের ছবি থেকে তুলে আনা। চারপাশে এত নিখুঁত ভাবে বোঝানো যে বিশ্বাসই হয় না এটা কোনো ছেলের ঘর। বড় কিং সাইজ বেডটা একদম টান টান করে বোঝানো, সাদা কালো কম্বিনেশনের চাদরে একটু ভাঁজ নেই। রুমের এক পাশে বিশাল বুকশেলফ, সেখানে সরাসরি ইংরেজি বই, ফাইল আর কিছু মেডেল সুন্দর করে সাজানো। দেওয়ালে দামি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর্ট ফ্রেম ঝুলছে। এক কোনায় রাখা আধুনিক ডিজাইনের ল্যাম্পটা পুরো রুমে নরম সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে। বড় গ্লাসের জানালার পাশে কালো লেদারের একটা সোফা, সামনে ছোট টেবিলে কয়েকটা ফাইল, ঘড়ি আর একটা দামি হাড়ির ছাদে রাখা। আর বাগানের কাজের টেবিলটা, সেটা এতটা নিখুঁত গুছানো যে দেখলে মনে হয় কেউ প্রতিদিন স্কুল দিয়ে নেবে জিনিসটা রাখে। দামি ল্যাপটপ, ওয়্যারলেস হেডফোন, কালো রঙের ঘড়ি, কিছু অফিস ফাইল আর পাশে একটা সিলভার কলমদানি। পুরো রুমে একটা ঠান্ডা কৌশলী গন্ধ ছড়িয়ে আছে। অদ্ভুতভাবে সেই গন্ধটা রূপার বুকের ভিতর কেমন যেন কাঁপন তুলল। সে ধীরে ধীরে চারপাশে তাকিয়ে মনে মনে একটা কথাই ভাবল, মানুষটা যেমন ভয়ঙ্কর গম্ভীর, তার রুমটাও ঠিক তেমন। রূপার ভাবনার মাঝে ক্যান্ডি হঠাৎ ছোট্ট লাগছে টেবিলের উপর নড়ে উপর, তার পা মাটিতে চুই চুই করে কাচ্ছে, আর ছোট্ট কান দুটো বারবার বলছে। রূপার চোখ তখন গিয়ে পড়ল ওর দিকে। মুহূর্তের ভিতরে ভেতরটা আবার ধপ করে উঠল। কারণ ক্যান্ডি যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পাশে বাগানের ল্যাপটপটা রাখা, একটু এদিক ওদিক হলে সরাসরি ধাক্কা খাবে। আর এত উঁচু থেকে পড়লে ল্যাপটপটা ভাঙা নিচে। রূপার শ্বাস আটকে গেল। সে বড় বড় ঢোক গিলে সে বড় বড় ঢোক গিলতে লাগলো। হাত দুটো অস্থির হয়ে দৌড়ে গিয়ে ক্যান্ডিকে থামানোর চেষ্টাই করলো, কিন্তু ভয় আর তাড়াহুড়ো গলার স্বর কেঁপে উঠল। ক্যান্ডি, শোনা বাবু, নেমে আসো প্লিজ। কথাটা শেষ হলো না ঠিক মতন। ক্যান্ডি তখনও ছোট্ট শরীর ঘুরিয়ে নামতে গেল। আর ঠিক সেই মুহূর্তে তার এক পা ল্যাপটপের কোণে লেগে গেল। এক সেকেন্ডের জন্য সময় যেন থমকে গেল। ল্যাপটপটা টেবিলের কিনারা থেকে ধুলে পড়ল। দুবার চোখ বড় বড় হয়ে গেল আতঙ্কে। পর মুহূর্তে ঠাস ঠাস ল্যাপটপটা সোজা মেঝেতে আছড়ে পড়ল। ল্যাপটপটা মেঝেতে পড়তে পরের মুহূর্তে স্ক্রিনের গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে সাদা ফ্লোরে জুড়ে ছড়িয়ে পড়ল। টুকরো টুকরো কাঁচের শব্দ যেন সরাসরি এসে রূপার বুকে বেঁধে দিল। সে ভয়ে কাঁপতে লাগলো। শ্বাস আটকে আসছে। ঠিক তখন ক্যান্ডি আবার ছোট্ট করে নড়ল। টেবিলের উপর রাখা কলমদানিটাও দুলে উঠল। টুক করে সেটাও ঘুরে গেল মেঝেতে। রূপার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। চারবার ঝাপসা লাগছে। পুরো পৃথিবীটা যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। বাদন যদি এসব দেখে ফেলে তাহলে তার আজ রক্ষাই নেই। ঠিক তখন ওয়াশরুমের দরজা খোলার সাথে রূপার বুকের ভেতর কেঁপে উঠল। ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ভালো পরনে নেবো ব্লুজ শার্ট, হাতা দুটো নিখুঁত ভাবে পুরো পর্যন্ত ফোটানো, শার্টের উপরে দুটো বোতাম খোলা। সেখান থেকে উঠে দিচ্ছে তার কষ্টে শক্ত বুকের অংশ, যেটা তাকে ভয়ঙ্কর রকমের প্রভাবশালী আকর্ষণ এনে দিচ্ছে। নিজের সাদা প্যান্ট আর সাদা জুতো, পুরো মানুষটাকে যেন অদ্ভুত পরিষ্কার আর অভিজাত লাগছে। চুলগুলো ভেজা ভেজা, কিছুটা এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে। মুখে এখনো পানির ফোঁটা লেগেই আছে। আলো পড়তে সেগুলো চিকচিক করে উঠছে তার বর্ষা ত্বকের উপর। বাম হাতের কবজি নিচে আঁকা কালো ট্যাটুটা যেন হীরের মতন ঝিলিক দিচ্ছে। তার ধারালো ছোঁয়া, গভীর চোখ আর ঠান্ডা গম্ভীর মুখ মিলিয়ে মানুষটাকে এতটাই মারাত্মক আকর্ষণীয় লাগছে যে কয়েক সেকেন্ডের জন্য রূপা নিজের ভয়টাই ভুলে গেল। হা করে ভাদনের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে কোনো সিনেমার ভয়ঙ্কর সুন্দর নায়ক হঠাৎ বাস্তবের সামনে এসে দাঁড়িয়েছে। বাদাম চোখ দিয়ে থামলো রূপার উপর। সকালে সে কলেজে ড্রেসে এখনো গায়ে মাথাটা সাদা পানি আর হেড হেয়ার ব্যান্ডে আছে। তবে সকালে ফ্রেশ মুখটা আর নেই। এখন মুখটা ক্লান্ত, মৃত আর নিষ্পাপ লাগছে। চোখ দুটো স্পষ্ট ভয়ে জমে আছে। অদ্ভুতভাবে এই ভীতু অসহায় রূপা মেয়েটাকে আরো ভেসে আকর্ষণীয় করে তুলছে। বাদাম বাছাই তো কয়েক সেকেন্ডে তাকিয়ে রইল তার দিকে, কিন্তু ঠিক পরের মুহূর্তে তার চোখ দিয়ে গেল মেঝেতে। সাদা ফ্লোরের উপর পড়ে আছে তার ভাঙ্গা ল্যাপটপটা। স্ক্রিনে চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে আছে কাছের টুকরোর মতন অংশ। মুহূর্তে বাদানি শান্ত চলতে চলে উঠল। গোলমরিচের মতো লাল হয়ে উঠতে লাগলো তার দৃষ্টি। এই ল্যাপটপটা সে সরকারের থেকে পেয়েছে মাত্র কিছুদিন আগে। আর এর মধ্যে সেটা এমনভাবে ভেঙে গেল, তার চোয়াল শক্ত হয়ে উঠল। শিরাগুলো ফুলে উঠতে লাগলো রাগে। সে আগুন আঝাড়া চোখে ধীরে ধীরে রূপার দিকে তাকালো, যেন এখন আর মেয়েটাকে তুলে আছাড় মেরে ফেলবে। বাতাসে ভয়ঙ্কর রাগে দৃষ্টি দেখে
রূপার বুক থেকে যেন পুরো পৃথিবীটাই কেঁপে উঠল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। শ্বাস আটকে যাচ্ছে। মনে হচ্ছে এখন কান্না করে দিবে। বাদল আগে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার চোখ গিয়ে পড়লো টেবিলের উপর। সেখানে নিচুপ হয়ে বসে আছে কান্দু। ছোট্ট কান দুটো নড়ছে ধীরে ধীরে। মুহূর্তে বাদনে বুঝতে বাকিই রইল না, এই ছোট্ট খরগোশটাই তার ল্যাপটপটা টেবিল থেকে ফেলে দিচ্ছে। সেই রাগে নিজের নিজের ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস দিতে লাগলো। তারপর ধীরে ধীরে আগুন ছড়া চোখ তুলে তাকালো কান্দুর দিকে। ছোট্ট খরগোশটা টেবিলের উপর নিশ্চুপ হয়ে বসে আছে। এক ঝটকায় সে টেবিলের সামনে গিয়ে ক্যান্ডিকে দু হাতের মুঠো শক্ত করে খামচে ধরল। হঠাৎ এমন শক্ত চাপে ক্যান্ডি ব্যথায় ফুপিয়ে উঠল। ছোট্ট শরীরটা ভয়ে কাঁপছে, পা গুলো চটপট করছে। বাঁধন দাঁতে দাঁত চেপে পড়ে উঠল। হাউ ডিয়ার ইউ, বিচ্ছু একটা বাচ্চা, তোর এত বড় সাহস আমার জিনিস আনলিস! তার গলা ভয়ঙ্কর রাগে পুরো রুমটাই যেন থমকে গেল। পরের মুহূর্তে সে ক্যান্ডিকে সজোরে মেঝেতে আছাড় মারার জন্য হাত তুললো। আর ঠিক তখনই রূপার মনে হলো কেউ যেন তার বুকের ভেতর তীর তাক করে ধরেছে। সে দৌড়ে এসে বাদনের সামনে হাঁটু ভেঙে বসে ফেলল। তার লম্বা ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে সাদা ফ্লোরে ছড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতে সে দু হাত জোর খুললো। চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কান্না ভেজা কাঁপা কণ্ঠে সে ভাদনের দিকে তাকিয়ে মিনতি করে বলল, ওরে মারবেন না প্লিজ, ও ছোট্ট একটা অবুঝ বাচ্চা। না, না বুঝে ভেঙে ফেলেছে। প্লিজ ওকে কিছু করবেন না, আল্লাহর দোহাই লাগে।